এবারে যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ 4 নম্বর সেমিস্টারের ছাত্রছাত্রী, এই ভিডিও শুধু তাদের জন্য। তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা শুরু হতে আর 4 মাস বাকি, কিন্তু আজকে হিসাব করে দেখো আর মাত্র 3 মাস বাকি তোমাদের পরীক্ষা শুরু হতে। অর্থাৎ এই অল্প দিনগুলোর মধ্যে তোমাদের এখনও অনেক পাঠ্য পড়ে রয়েছে যা তোমরা হয়তো হাতই দিতে পারোনি। তো সেই পাঠ্যগুলো যাতে অতি তাড়াতাড়ি তোমরা আয়ত্ত করতে পারো, তার জন্যই আমার এই ভিডিও বা প্রচেষ্টা। তোমরা এগুলোকে ভালো করে দেখার চেষ্টা করো বা অনুসরণ করো। আমি বলতে পারি তোমাদের অনেক অনেক উপকার হতে পারে বা কাজে লাগতে পারে। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ানো হচ্ছে এমন একটি ইংরাজি গল্প যার নাম 3 কোয়েশ্চেন্স, লিও টলস্টয়ের রচিত। সেইটির বিষয়বস্তু সম্পর্কে আমি আলোচনা করব এবং সেই গল্পটি একেবারে তোমাদের কাছে কি করে সহজ সরলভাবে হাজির হয় বা বাংলায় এসে উপস্থিত হয়, বাংলা মানেটা কি করে তোমরা সহজে জানবে, তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর তোমাদের বন্ধুদেরকে তোমরা শেয়ার করে এটা দিতে পারো, তাদেরও উপকারে লাগবে। আর কারো কিছু জানার দরকার থাকলে সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের এইটুকু বলতে পারি, এই গল্পটা থেকে দুখানি বড় কোশ্চেন যদি করতে পারে যায় তাহলে যে কোনো বড় প্রশ্নের উত্তর দেওয়া যাবে। দুখানি কেন বলেছি, আমি অন্য গল্পের ক্ষেত্রে একখানি বলছি সকলকে। এই গল্পটার দুটো পার্ট আছে, তাই দুটো পার্টের তো একটা উত্তর করলে একটু অসুবিধাজনক হয়। তো তবুও সেটা করা যায়, কিন্তু দুটো করলে আরও সুন্দর হতে পারে। যাই হোক, এই একখানি বা দুখানি বড় প্রশ্ন করে সমস্ত বড় প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্য অর্জন করা, এটা একটা বেশ ক্রিটিক্যাল ব্যাপার। কিন্তু তবুও তোমাদের জন্য পরিশ্রম করে আমি এটা তৈরি করে রাখি সব সময়। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেটা দেব। আর ছোটো প্রশ্নগুলো তোমরা তথ্যগুলোকে মনে রাখবে, তাহলে ছোটো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ছোটো প্রশ্ন বলতে তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। যাই হোক, আসি এখন বিষয়ের মধ্যে। আমাদের এই যে গল্পটা, এই গল্পটা 1885 খ্রিস্টাব্দে হোয়াট মেন লাই বাই অ্যান্ড আদার টেলস নামক গল্পগ্রন্থে প্রকাশ পেয়েছিল। তাহলে মূল গ্রন্থের নাম বা উৎস হলো এইটা। এখন গল্পের কাহিনীর মধ্যে গিয়ে বলি, কোনো এক দেশের জার বা রাজা একসময় মনে করেছিলেন যে আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটা বড় বড় সমস্যা রয়েছে। তো আমি তো রাজা মানুষ, আমার জীবনে এত সমস্যা থাকবে কেন? আমি যদি 2-3টে জিনিস জানতে পেরে যাই তাহলে আমার জীবনের আর কোনো সমস্যা থাকবে না। সেটা হলো যে কোনো কাজ শুরুর সময়, কখন আমি শুরু করব, কোন সময় শুরু করলে আমি সাফল্য পেতে পারি। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কার কথা আমার শোনা উচিত, মানে কোন উপদেশটা আমাকে যা বলবে আমি সেটাই যদি শুনি তাহলে আমি উন্নতির পথে যেতে পারবো, সেই ব্যক্তি বা কে হতে পারে। আর তিনি জানতে চেয়েছিলেন কোনো কাজ কোন সময় কোনটাকে প্রথম করা উচিত বা কোন সময় করা উচিত। অর্থাৎ তার প্রশ্নগুলো হলো কোনো কাজ শুরুর সময় বা কোনো কিছু করার শুরুর সময় কোন ব্যক্তিকে তিনি চিহ্নিত করবেন আর কোনটিকে আগে প্রেফারেন্স দেবেন কোন কাজটাকে। এই 3টে জিনিসকে তার প্রশ্নের মধ্যে আসে এবং তিনি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানবার জন্য তার এলাকায় যত জ্ঞানীগুণী ব্যক্তি আছে তাদেরকে তিনি আহ্বান করেন। সেই জ্ঞানীগুণী পণ্ডিতরা আসেন, এসে তারা তাদের বক্তব্য পেশ করেন। তাদের বক্তব্য বা উত্তরগুলো ছিল এরকম। আমাদের প্রথমে যে প্রশ্নটা ছিল কোনো কাজ শুরুর সময়, তো তারা একটা দল বলেন যে অবশ্যই রাজাকে একটা মাস বছরের তালিকা তৈরি করতে হবে এবং প্রত্যেকটা কাজ সেই তালিকা অনুযায়ী প্রতিপালন করতে হবে, তাহলে তার রাজা সঠিক কাজ সঠিক সময়ে করতে পারবে বা কোন সময় করা উচিত সেটা বুঝতে পারবে। তাদের দলের মধ্যেই আর একটা সংখ্যার মানুষ বলতে থাকে বা পণ্ডিত বলতে থাকে যে যদি কোনো কাজের আগে বলা সম্ভব, যে কখন কোন কাজটা করতে পারবে সেটা আগে গণনা করা সম্ভব বা বলা সম্ভব, যদি কিনা কেউ রাজা সময় নষ্ট না করে আগে কি ঘটেছে সেইগুলোকে তিনি অনুসরণ করেন। আর একটা দল তাদেরই মধ্যে, তারা বলল যে রাজা যদি এইটা সঠিক জানতে চায় কোন কাজ কোন সময় করা উচিত, তাহলে তাকে একটা উপদেষ্টা পরিষদ রাখতে হবে। এদেরই মধ্যে আর একটা দল, অর্থাৎ এদের দলটা একটু বেশি। এরপর 2 নম্বর 3 নম্বর প্রশ্নের উত্তর দেবে যারা, তাদের দলগুলো এত বড় নয়।
তোমরা এদের দলে কিন্তু কারা কি বললো আমি যেমন সংক্ষিপ্ত আকারে তোমাদের বলছি বাংলাটাকে, সেইভাবে বাংলায় তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করো, পাশাপাশি ইংরাজিটা একটু দেখে নেবে তোমরা, তাহলে উত্তর লেখার সময় তোমাদের কোনো সমস্যা থাকবে না। নাহলে কিন্তু একটা আধটা সেন্টেন্স বাদ হয়ে গেলে, তাহলে মাঝখানের বিষয়টা অমিট হয়ে গেলে কিন্তু উত্তরটা যথাযথ হবে না। তো যাই হোক, তাদের এই প্রথম দলের মধ্যে আরেকটি সম্প্রদায়, তারা কি বলছে, কিছু কাজ হঠাৎ হঠাৎ হয়। সত্যি তো, এই মুহূর্তে আমি রাস্তাঘাটে বিপদে পড়েছি বা কিছু একটা হয়েছে, আমি যদি এখন উপদেষ্টা পরিষদের কাছ থেকে যুক্তি আনতে যাই তাহলে তো সম্ভব নয়। সেই জন্য তারা বলছে যে ওই জন্য জাদুকর রাখা উচিত। জাদুকরেরা আগে ভাগেই বলে দিতে পারবে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে, তাই জাদুকর রাখার তারা উপদেশ দেন। এইবারে বলি দ্বিতীয় প্রশ্নের উত্তর যারা দিয়েছিলেন তারা কি বলছেন না, তারা বলছেন যে পুরোহিত রাখা উচিত। একটা সম্প্রদায় বলছে পুরোহিত যদি রাখা হয় তাহলে পরে কিন্তু রাজা পুরোহিতদের কাছ থেকে সঠিক মানে কথাটা শুনতে পাবেন এবং সঠিক জীবনের কাজটা করতে পারবেন। আবার তাদেরই মধ্যে একটা সম্প্রদায় বলছে না না, চিকিৎসক রাখা উচিত। চিকিৎসকরা এই বিষয়ে অনেক বেশি জানে, তারা অনেক বেশি বোঝে, তাদের কথা শুনলে রাজার ভালো হবে। আবার তাদেরই দলের আর একটা সংখ্যা বলছে যে না, সৈনিক রাখা উচিত। রাজার যদি অনেক সৈনিক থাকে, সব সময় যদি রাজা যুদ্ধে অগ্রসীল হতে পারেন বা যুদ্ধে জয়যুক্ত হতে পারেন, তাহলে তো আর রাজার অন্য কিছু প্রয়োজনই নেই। সুতরাং তাকে যুক্তি দেওয়ার জন্য যুদ্ধবাজদের বা সৈনিকদের রাখা উচিত। 3 নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে এসেছিল তাদেরও কতগুলো সম্প্রদায় ভাগ হয়ে আছে। তাদের মধ্যে একটা সম্প্রদায় বলেছিল রাজার অবশ্যই বিজ্ঞানের কাজকে আগে করা উচিত, বিজ্ঞান সম্বন্ধীয় কাজকে আগে গুরুত্ব দেওয়া উচিত। আর একটা দল বলল না না, যুদ্ধের কৌশলকে আগে গুরুত্ব দেওয়া উচিত। যুদ্ধের কৌশল যদি জানতে পারে তাহলে রাজার পক্ষে কোনো জায়গায় আর পরাস্ত হওয়ার সম্ভাবনা নেই, সবসময় উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। আর একটি তাদের মধ্যে সম্প্রদায় বলল যে না, ধর্ম করতে হবে, পূজা অর্চনা করতে হবে, করে এগিয়ে যেতে হবে আমরা আমাদের পথে, তাহলে আমরা সঠিকভাবে থাকতে পারবো। এই এত প্রশ্নের উত্তর শুনে রাজা মনে মনে ভাবলেন এরা কেউই বোধহয় ঠিক নয়, এরা কেউই একমত নয়, সুতরাং এরা সকলে ভুল, তাই এদের মতাদর্শ আমি গ্রহণ করব না, আমি এদের কাউকেও পুরস্কৃতও করব না। এই সময় তার মনে হলো আমি একজন সন্ন্যাসীর কাছে যেতে চাই এবং সেই সন্ন্যাসীর কাছে জানবো যে তিনি কি বলছেন। এইরকম একটা জ্ঞানীগুণী সন্ন্যাসী এক দূর বন্য প্রদেশের মধ্যে ছিলেন। তিনি সেখান থেকে কোনোদিনও কোথাও সরে যাননি। একটি পর্ণকুটির রয়েছে, সেই কুটিরের সামনের একটা ভূমি রয়েছে, সেই ভূমি সেই সাধু বা সেই সন্ন্যাসী মানুষ সেটাকে খনন করছে, কোদালের দ্বারা খনন করছে, মাটিটা খনন করছে, সেখানে সে কিছু করতে চায়। আর রাজা জানতেন যে কখনোই ওই সন্ন্যাসীর কাছে যদি আমি রাজপরিবেশে যাই, মানে রাজপোশাকে যাই, তাহলে তিনি আমার সঙ্গে কথা বলবেন না, কারণ সন্ন্যাসী কোনো সাধারণ মানুষ ছাড়া আর কারোর সঙ্গে দেখা করেন না। তাই রাজা চালাকি করে দূর বনের মধ্যে, মানে সন্ন্যাসীর কাছে যাওয়ার পূর্বেই বনের আড়ালে নিজের পোশাকটাকে পরিবর্তন করে নেন, সাধারণ মানুষের পোশাক পরে নেন এবং রাজপোশাক খুলে রাখেন, আর তার ঘোড়াটিকে ওখানে রেখে দিয়ে যান এবং সন্ন্যাসীর কাছে সাধারণ মানুষ হিসেবে গিয়ে পৌঁছন। গিয়ে তিনি এই প্রশ্ন 3টি সন্ন্যাসীকে শুনিয়েছিলেন যে আমি আপনার কাছে জানতে চাই যে কোনো কাজ শুরু করব কখন, আমি জানতে চাই কোন মানুষকে আমি গুরুত্ব দেবো, কার কথা আমি শুনবো, আর আমি জানতে চাই কোন কাজটাকে আগে করা উচিত। তো সন্ন্যাসী কোনো কথা বলেননি। সন্ন্যাসী মাটি কোপাচ্ছিলেন এবং তিনি খুব শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন, তাই তিনি হাঁপাচ্ছিলেন। রাজা তখন সন্ন্যাসীর কাছ থেকে তার কোদালটি চেয়ে নেন। সন্ন্যাসী তাকে ধন্যবাদ জানায় এবং বসে পড়ে মাটির উপরে, আর রাজা মাটি কোপাতে শুরু করে। রাজা এইভাবে কোপাতে কোপাতে 2টো বীজের সারণী যখন কুপিয়ে ফেলেছেন, তখন তিনি একবার সন্ন্যাসীকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে আমি 3টে প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনি তো সেই প্রশ্নের উত্তর আমাকে দিলেন না, তো তাহলে কি করবেন? তো তখনও পর্যন্ত সন্ন্যাসী কিন্তু নিশ্চুপ রয়ে গেল এবং রাজাকে বলল যে দিন, আমাকে কোদালটা দিন। সন্ন্যাসী বলল না না, ঠিক আছে, আমি কোপাচ্ছি। আবার সন্ন্যাসী মাটি খনন করতে শুরু করে দিল। তো এইভাবে যখন সূর্য অস্ত যাবে, ঢলে পড়েছে, এমন সময় তিনি কোদালটাকে রাখলেন, রাজা হাঁপ ছাড়লেন এবং বললেন সন্ন্যাসীকে, তা আপনি আমার প্রশ্নের তো উত্তর দিলেন না, অবশেষে তো সন্ধ্যা হয়ে আসছে, তাহলে আমি এবার বিদায় নিই। এমন সময় তাদের পিছনের দিক থেকে, জঙ্গল থেকে একটি লোক বেরিয়ে আসছিল, দাড়িওয়ালা লোক। লোকটা পেটের দিকে হাত জড়ো করে চাপ দিয়ে দৌড়তে দৌড়তে আসছিল এবং রাজা আর সন্ন্যাসীর সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন তারা দেখলেন যে তার পেটে একটা ক্ষত, মানে পেটের একটা জায়গায় কাটা, সেই কাটা জায়গা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তাই তারা কি করলেন, তাড়াতাড়ি করে সন্ন্যাসী তোয়ালে এবং রাজার রুমাল দিয়ে বারবার করে সেটাকে বাঁধতে লাগলো। তাহলে ব্যান্ডেজ রিব্যান্ডেজ করছে, বারবার বাঁধছে।
আর সেই উষ্ণ রক্ত দেহ থেকে যে বের হচ্ছে সেটাকে আবার কাপড়টাকে নিংড়িয়ে নিয়ে, মানে কাপড় থেকে রক্তটাকে পরিষ্কার করে নিয়ে আবার বাঁধছে। এইভাবে বাঁধতে বাঁধতে বেশ কিছুটা সময় চলে গেল এবং এক সময় রক্ত পড়া বন্ধ হলো। তখন সেই লোকটি পান করবার জন্য কিছু জল চেয়েছে। আমাদের রাজা ঘর থেকে গিয়ে শুদ্ধ জল, পরিষ্কার জল তাকে এনে দিয়েছে। লোকটি পান করবার পরে তাকে সন্ধ্যা হয়ে আসছিল বলে, ঠান্ডা পড়ছিল বলে রাজা এবং সন্ন্যাসী উভয়ে ধরে বা চাগিয়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বিছানাতে শুইয়ে দেয়। আস্তে আস্তে দেখা যায় যে সেই অসুস্থ ব্যক্তি ঘুমিয়ে পড়ে। রাজাও সারাদিনের পরিশ্রম ছিল, ক্লান্তিতে তিনিও ওই ঘরের চৌকাঠে অর্থাৎ থ্রিশোল্ডে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। যখন গ্রীষ্মকালের ক্ষুদ্র রাত্রি, তাই সকাল হয়ে যাবার পরে রাজার যখন ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন যে বিছানায় শুয়ে থাকা সেই অসুস্থ ব্যক্তি অলরেডি জেগে পড়েছে এবং সে রাজার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। রাজা যেই তার দিকে তাকালেন এবং ভাবলেন, রাজা আমি কোথায় এখন, কিভাবে এখানে এলাম ইত্যাদি, অর্থাৎ গভীর ঘুমে ছিলেন, তাই স্মৃতিতে বিষয়টিকে আনতে পারছেন না। তখন সেই আমাদের যে আহত ব্যক্তি, সে তখন রাজাকে বলল, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। রাজা অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেন? আপনাকে ক্ষমা করবো কেন? আপনাকে তো আমি চিনি না, ক্ষমা করবার তো কোনো প্রশ্ন নেই। বললো, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমার ভাইকে শাস্তি দিয়েছিলেন, আমার ভাইয়ের সমস্ত সম্পত্তি ক্রোক করে নিয়েছিলেন, তো আমাদের অনেক ক্ষতি করেছেন। সেই জন্য আমি আজকে জানতাম যে আপনি সন্ন্যাসীর কাছে সাধারণ বেশে দেখা করতে আসবেন। আমি তাই জঙ্গলে অপেক্ষা করছিলাম। আপনি যখন এখান থেকে বেরিয়ে যাবেন আমি আপনাকে হত্যা করব। কিন্তু অনেক অপেক্ষা করার পরও যখন আপনি বেরোলেন না, তখন আমি জঙ্গলের সেই আড়াল থেকে বেরিয়ে এসে আপনার যারা ওখানে দেহরক্ষীরা রয়েছে তাদের সামনে পড়ে যাই, আর তারা আমাকে চিনে ফেলে। যেই আমাকে চিনে ফেলে তারা সঙ্গে সঙ্গে আমাকে এইভাবে আহত করে। কিন্তু সৌভাগ্যের বিষয়, আমি আপনার কাছে এসে পৌঁছে গেছিলাম বলে আপনারা আমাকে বাঁচিয়েছেন। আমি আপনাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার প্রাণ বাঁচালেন। তো বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? যদি আমি সুস্থ হই আর আপনি যদি দয়া করেন, তাহলে আজীবন আমি চাই আপনার কাছে দাস হয়ে আপনার সেবা করতে, এবং আমার ছেলেকেও বলবো সেও যেন আপনার দাস হয়ে আপনার সেবা করে। রাজা তখন বললেন, ঠিক আছে, তাই হবে। আমি তোমার ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি, আর আমি আমার সাম্রাজ্য থেকে লোক পাঠাচ্ছি, কাজের লোক এবং চিকিৎসককে পাঠাচ্ছি। তারা গিয়ে তোমাকে চিকিৎসা করবে বা সেবা শুশ্রূষা করবে, তুমি ভালো হয়ে তারপরে আমার কাছে ফিরে এসো। এই বলে রাজা এবার বিদায় নেবে বলে যখন নিচে নেমে এসেছে সেই সন্ন্যাসীর কুটির থেকে, তখন দেখলেন যে সন্ন্যাসী সেই কোপানো মাটির উপরে বসে কিছু বীজ বপন করছে। তখন রাজা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন যে, আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, তাহলে আমি এখন যাই। তখন রাজাকে সন্ন্যাসী বললেন, দাঁড়ান, আপনি তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। গতকাল আপনি এখানে এসেছিলেন এবং এসে আমাকে অসুস্থ দেখলেন বা আমি কষ্ট করে মাটি কুপাচ্ছি দেখলেন, তার জন্য আমার জন্য আপনার দয়া হলো, আপনি এখানে থেকে গেলেন এবং আমাকে সাহায্য করলেন বলে আপনার প্রাণটা বাঁচলো। নাহলে আপনি যদি আমাকে সাহায্য না করতেন, প্রশ্নের উত্তর না পেয়ে সঙ্গে সঙ্গে ফিরে যেতেন, তাহলে ওই আততায়ী হয়তো আপনাকে খুন করত। তাহলে সেই মুহূর্তে যখন আমাকে দেখে আপনি কাজ করেছিলেন, তখন আমি ছিলাম আপনার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আর যখন ওই শত্রু আপনার মিত্র হয়ে গেল ঘটনাচক্রে, তখন ও হয়ে গেল আপনার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আর সেটা ছিল যথেষ্ট সময়, আপনি ফিরে গেলেন না, আপনি আমার কাছে রয়ে গেলেন এবং কাজ করতে রইলেন, সেটা ছিল সঠিক সময়। এইভাবে সন্ন্যাসী তাকে 3টি প্রশ্নের যথাযথ উত্তর বুঝিয়ে দিলেন। এবং কোন কাজটি গুরুত্বপূর্ণ? না, আপনি যখন এসেছিলেন দেখলেন আমি মাটি কুপাচ্ছি, তাই আপনার প্রশ্ন পরে থাকলো, আপনি আমার মাটি কুপিয়ে দিয়ে সাহায্য করলেন, সেই কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল। সুতরাং এইভাবে যদি বিচার করে আমরা আমাদের জীবনকে চালাতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে আমাদের জীবন আগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমাদের কোনো প্রশ্ন সম্পর্কে কোনো বিশেষ চাহিদা থাকবে না, আমরা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পাবো। এই ছিল গল্পের বিষয়। গল্পটার মধ্যে তোমরা অনেকগুলো ছোটো ছোটো প্রশ্নের জায়গা টপকে এসেছো, বুঝতেই পারছো। যেমন ধরো, রাজা কার কাছে যুক্তি নিতে এসেছিলেন? রাজা যে প্রথম প্রশ্ন তার কী ছিল, তার সেই প্রশ্নের উত্তরে কে কী বলেছিল, অন্তত পক্ষে 1 2 3 4 4জন 4টে মতামত ওখানে দিতে হবে, 4টে মতামত আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে কারা কী বলেছিল, তৃতীয় প্রশ্নের উত্তরে কারা কী বলেছিল, এগুলো তো একদম চাই তোমাদের ছোটো প্রশ্ন হিসেবে তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। আর হচ্ছে যে এইদিকে তোমরা এসে যে ফরগিভ মি বলে যদি এই লাইনটা তোলা হয়, তুলে যদি প্রশ্ন করা হয় কে বলেছিল, কেন বলেছিল, কখন বলেছিল, হ্যাঁ, তো সেই কাহিনীটি ব্যাখ্যা করো ইত্যাদি বলে এখান থেকেও প্রশ্ন হতে পারে ছোটো ছোটো। তো যাই ছোটো ছোটো প্রশ্ন হোক না কেন, সেটা তোমরা আশা করি করতে পারবে।
আর তোমরা বড় প্রশ্নের জন্য আবার বলি, একটি প্রশ্ন বা দুটি প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত আকারে করে রেখে দিয়েছি। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সেই উত্তর অবশ্যই দেবো, বা হোয়াটসঅ্যাপে তোমরা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের অবশ্যই সাহায্যের হাত বাড়াবো। আর যে কোনো কিছু প্রয়োজনের জন্য তোমরা আমাকে যোগাযোগ করলে আমি হয়তোবা তক্ষুনি উত্তর দিতে পারবো না, কিন্তু পরবর্তী সময়ে নিশ্চয়ই দেবো। এছাড়াও বাংলা, ইতিহাস, পল সায়েন্স, দর্শন, এডুকেশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে সবসময় আমি চর্চা করে যাচ্ছি। যার যে সাবজেক্টে কোনো শক্ত বিষয় লাগছে, কোনো চ্যাপ্টার শক্ত লাগছে, তোমরা বলবে, আমি ভিডিওর মাধ্যমে বা আমার যে অনলাইন ক্লাস করি সেই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাতে সক্ষম হব বা তোমাদের সাহায্য করতে পারবো। এই বলে এই ভিডিও শেষ করলাম।